আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে একদিনে 231 জন মৃত্যুর নতুন রেকর্ড। সারা দেশে করোনায় মোট প্রাণহানি 18,000 ছাড়ালো। কোভ্যাক্সের আওতায় মডার্নার 30 লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। রাশিয়া থেকে করোনা টিকা আনার প্রক্রিয়া চূড়ান্ত। পবিত্র হজের খুতবায় করোনাকালে সবাইকে ধৈর্য ধারণের পরামর্শ। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত। করোনার মধ্যেও কৃষি পণ্য রপ্তানি আয়ের $100 কোটি মাইল ফলক। পণ্যের তালিকায় বেশিরভাগই প্রক্রিয়াজাত খাদ্য। এবং নবম মৃত্যুবার্ষিকীতে প্রখ্যাত কথাশিল্পী হুমায়ুন আহমেদকে স্মরণ। জন্মদিনে কবরী ও আফজাল হোসেনকে শুভেচ্ছা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। বিশ্ব মাস্ক সপ্তাহ পালনের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দেশে করোনা ভাইরাসে মোট প্রাণহানি 18,000 ছাড়ালো। একদিনের রেকর্ড 231 জনের মৃত্যু হয়েছে। এ সময় 13,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছেন, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। এখনও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29% বেশি। দেশে করোনা সংক্রমণের পর সবচেয়ে দ্রুত রোগী শনাক্ত হয়েছে জুলাই মাসে। আফরোজা হাসির রিপোর্ট। দেশে করোনা শনাক্তের পর পরিস্থিতি বিভিন্ন সময় ওঠানামা করেছে, তবে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে জুলাই মাসে। আগের দিনের তুলনায় সোমবার করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবই বেড়েছে। 24 ঘন্টায় রেকর্ড 231 জনের মৃত্যুতে দেশে মোট প্রাণহানি 18,125 জনে দাঁড়িয়েছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 73, খুলনায় 57 ও চট্টগ্রামে 43 জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন 13,321 জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত 11,17,310 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 29% উপরে। জুলাই মাসে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় জেলা হাসপাতালে শয্যা ও জনবলের অভাব দেখা দিয়েছে। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানায় দেশের করোনা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোটের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় উপহারে 30 লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন দেশে পৌঁছেছে। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এই ভ্যাকসিনের চালান গ্রহণ করেন। পরে এ নিয়ে বিমানবন্দরে ব্রিফিং করেন দুই মন্ত্রী। উপহারের এই ভ্যাকসিন সংরক্ষণ করা হবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে। আমরা উপহার হিসাবে পেয়েছি 70 লক্ষ এবং আমরা দিয়েছি 4.5 কোটি ভ্যাকসিনের জন্য। ইতিমধ্যে আমাদের বিভিন্ন সময় পৌঁছে গেছে এবং সেটা হলো 1,79,00,000 লাখ। আমরা ব্যবহার করে ফেলেছি, খরচ করে ফেলেছি 1,11,00,000 লাখ। বিদেশ থেকে আনা করোনা ভ্যাকসিন সুষ্ঠু তাপমাত্রা ও পরিবেশ সংরক্ষণ করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ। পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, রাশিয়া থেকে করোনা টিকা আনার প্রক্রিয়া চূড়ান্ত। শীঘ্রই দেশে আসবে স্পুটনিক ভি ভ্যাকসিন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে।
15 জুলাই পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা সিনোফার্ম ফাইজার ও মডার্নার ভ্যাকসিন নিয়েছেন মোট 1,37,833 জন মানুষ। উজবেকিস্তানে 5 দিনের সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনা অব্যাহত রয়েছে। 3.5 মিলিয়ন আনবো আমেরিকার থেকে, আরো 1 মিলিয়ন আসছে ইউরোপ থেকে, আরো এর মধ্যে আরো আসবে আগামী মাসে another 2.9 মিলিয়ন ফ্রম জাপান। সো উই হ্যাভ প্লেন্টি অফ। আমাদের সমস্যা এখন হলো কোথায় রাখবো এগুলো, স্টোরেজ ক্যাপাসিটি। সফরে চীন, রাশিয়া এবং ভারত সহ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চীন করছে, কিন্তু ইদানিং মিলিটারি টেক ওভার হওয়ার পরে আপনার ওদের রেসপন্স পাচ্ছে না। চীন যেটা বলছে যে ওরা নিজের ঘর সামলাতে ব্যস্ত, সেই জন্য এখন তারা খুব রেসপন্ড করতে পারছে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট, দে আর বিজি ইন ম্যানেজিং এন্ড স্টেবিলাইজিং দেয়ার অথরিটি। এইটা তারা চেষ্টা করতেছে। চীন বাংলাদেশে ভ্যাকসিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতির পাশাপাশি যৌথ টিকা উৎপাদনেও সহযোগিতার আশ্বাস দিয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। করোনা ভ্যাকসিন নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতালে তিনি মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। রাহুল রায় রিপোর্ট। বিকেল 4টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা। গাড়িতে বসেই ভ্যাকসিন গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন। ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে রেজিস্ট্রেশন করা হয়েছিল গত 8 তারিখে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের কাছ থেকে SMS পাওয়ার পরে আমরা আজকে ম্যাডাম ওনার প্রথম ডোজ অফ ভ্যাকসিন সেটা নিয়েছেন। করোনা পরবর্তী জটিলতায় 53 দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছিলেন বেগম খালেদা জিয়া। 19 জুন হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি, যেটার জন্য ওনার হার্টের বা লিভারের, কিডনির বা ভালো চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটাল থেকেও এবং মেডিকেল বোর্ড যেটা আছে সেটা ওনার বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে, এবং সেই অনুযায়ী ওনার পরিবার এবং দল চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নিজ বাসভবন থেকেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ থাকলেও তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসপাতালে এসে টিকা নিয়েছেন খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবে থাকা 60,000 মুসল্লি এবার পবিত্র হজ পালন করছেন। সৌদি আরব থেকে এবারে পবিত্র হজের বিভিন্ন দিকের কথা জানাচ্ছেন MY আলাউদ্দিন। আরাফাত ময়দানে সারাদিন ইবাদত বন্দেগীর পর সূর্যাস্তের সাথে সাথে হজের নিয়ম অনুযায়ী হাজিরা মুজদালিফায় পৌঁছান। সেখানে মাগরিব ও এশার নামাজ কসরের সাথে আদায় করে সারা রাত মুজদালিফার খোলা আকাশের নিচে অবস্থান করবেন হাজিরা। এবছর অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারী হিসেবে 160 জনকে গ্রেফতার করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। আজ আমরা মাত্র 60,000 মানুষ পবিত্র হজ পালন করলাম। অসাধারণ পরিবেশ। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে এই করোনাকালীন সময় থেকে যে আল্লাহ হেফাজত করে রাখে, সেই দোয়া করি। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, কাউন্সিলর শ্রম মোহাম্মদ আমিনুল ইসলাম, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম হজে অংশ নিয়েছেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় জমায়েতে প্রতি বছরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন। বিগত 2 বছর যাবৎ করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এর আগে পবিত্র হজের খুতবায় করোনাকালে সবাইকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে মহামারীর সময় শরীয়তের বিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন এবছরের আরাফাতের খতিব শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। করোনা থেকে মুক্তি, বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাতে দোয়া করেন সবাই। চকমানিসের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও
সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশ নিতে পারছেন না মুসল্লিরা, তবে টিকার 2 ডোজ নিলেই কেবল হজ পালনের সুযোগ পাচ্ছেন। সৌভাগ্যবান এই মুসলমানরা আরাফাতের পবিত্র ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এভাবেই উপস্থিত হন। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে হাজিদের জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নেওয়া হয়েছে। তারা হাজিদের মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করছেন। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড ইমাম শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। كما قال النبي صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه। 28 মিনিটের খুতবা শেষ হতেই আরাফাতের মসজিদের নামিরা থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আরাফাতের বিশাল প্রান্তরে সকল হাজি একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্তের আগ পর্যন্ত এ ময়দানেই চলেছে হাজিদের ইবাদত বন্দিগি। যার যার জায়গা থেকে মোনাজাতে দুহাত তুলে ধরেন সবাই। করোনা মহামারী থেকে মুক্তি পেতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দোয়া চান সকলে। চকর মালিথা, চ্যানেল আই। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের কৃষি পণ্যের রপ্তানি আয় 1 বিলিয়ন বা 100 কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি হয়েছে 102 কোটি 81 লাখ ডলার। রপ্তানি আয় বেড়েছে 19%। রপ্তানি পণ্যের মধ্যে বেশিরভাগই কৃষি প্রক্রিয়াজাত খাদ্য। কৃষি পণ্যের রপ্তানি আয় নিয়ে পরাগ আজিমের 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। শিল্পায়ন প্রক্রিয়া শুরু হলেও মূলত এখনও কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ। শ্রমশক্তির বেশিরভাগই নিয়োজিত কৃষি খাতে। সময়ের সাথে সাথে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদনও বাড়ছে। আসার কথা হলো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানিও বেড়েছে। এর মধ্যে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পরিমাণই বেশি। কৃষি পণ্যের মধ্যে রপ্তানি হচ্ছে শাকসবজি, ফলমূল আর চা। আর কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হচ্ছে শুকনো খাবার, ফলের জুস, পানীয়, জ্যাম, জেলি, ভোজ্য তেল, মশলা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত অর্থবছরে বিস্কুট, চানাচুর, রুটি, চিপস জাতীয় শুকনো খাবার রপ্তানিতে আয় হয়েছে 28 কোটি 70 লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে 46% বেশি। যে বিষয়টিকে এখন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যে এইদের কৃষি খাতের প্রোডাক্টিভিটি বাড়ানো, ইন্টারন্যাশনাল মার্কেটে সে কম দামে তার পণ্যটি বিক্রি করতে পারে, এবং দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রাখা, যেটি মূলত কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। বাংলাদেশ থেকে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের একটি বড় অংশ রপ্তানি করে প্রাণ গ্রুপ। গত অর্থবছরে তাদের রপ্তানির পরিমাণ ছিল 34 কোটি ডলার। যেহেতু আমাদের কৃষক নিয়ে কাজ হচ্ছে, আমাদের কৃষি উৎপাদন নিয়ে আমাদের ব্যবসা, সো আমরা মনে করছি যে আমাদের কৃষিতে কিন্তু ব্যাপক উন্নয়নের জোয়ার বর্তমানে শুরু হয়েছে। আমরা স্বপ্ন দেখছি যে আমাদের সরকার যতটুকু সহায়তা আমাদেরকে প্রদান করেছেন, পৃথিবীর কোনো দেশ থাকবে না যেখানে প্রাণের পণ্য সামগ্রী থাকবে না। প্রাণ ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন ও রপ্তানির সাথে জড়িত আছে ছোট বড় শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম এসিআই। আগামীতে আরও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনের ঘোষণা দিয়েছে তারা। 4টা জয়েন্ট ভেঞ্চার করেছি। সুবিধা হবে যে এই যেহেতু আপনার এই করোর একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, তাদের ইমেজ আর আমাদের লোকালভাবে যে আমরা যা উৎপাদন করব সেটা কিন্তু দেশের বাইরে যথেষ্ট ডিমান্ড ক্রিয়েট করবে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে উৎপন্ন কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বড় বাজার রয়েছে, কিন্তু সেখানে প্রবেশ করতে পণ্যের মান উন্নয়নে মনোযোগ দেওয়া জরুরি। আমরা আমাদের এই কৃষি পণ্যকে যদি গ্লোবালি সব ক্রেতার কাছে পৌঁছতে চাই, অর্থাৎ চেইন শপে, সেই জায়গাটা আমাদের অবস্থাটা খুবই দুর্বল, নাই বললেই চলে। আমাদের কোনো কৃষি পণ্যই ওইভাবে কোনো চেইন শপে যায় না। তার মানেটা হচ্ছে কি? তার মানে হচ্ছে আমাদের পণ্যের গুণগত মানের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন থাকে। অর্থাৎ এটাকে আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা পণ্য বানাতে গেলে যেই হ্যাসাপগুলো আছে, যেই ট্রেসেবিলিটিগুলো আছে, যেই কমপ্লায়েন্সগুলো মেনে চলতে হয়, সেগুলো আমরা করি না বিধায় আমরা ওই বড় বাজারটাকে ধরতে পারি না। কিন্তু সম্ভাবনা আছে অফুরন্ত। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে সেই সক্ষমতা রয়েছে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশের সাহিত্য ও বিনোদন জগতের জন্য আজ একটি বিশেষ দিন। 9 বছর আগে দেশ এদিন হারিয়েছিল জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ুন আহমেদকে। আবার এই দিনেই কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী এবং গুণী নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের জন্মদিন। বিশেষ এই দিনে সারা দেশের সাথে চ্যানেল আইতেও ছিল বিশেষ আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বাংলা সাহিত্যের কথার জাদুঘর এবং চলচ্চিত্র ও নাট্য নির্মাতা হুমায়ুন আহমেদের প্রতি নবম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন দেশ বিদেশে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র প্রেমী মানুষ। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই পাঠক ও সাহিত্য বোদ্ধাদের প্রিয় হয়ে ওঠেন। এরপর হিমু মিসির আলীর মতো চরিত্র দিয়ে কোটি পাঠক ও ভক্ত তৈরি করেছেন তিনি। বাংলা সাহিত্য অবদানের স্বীকৃতি হিসাবে হুমায়ুন আহমেদ 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং মাইকেল মধুসূদন পদক সহ বহু সম্মাননায় ভূষিত হন। নিজের উপন্যাসের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ নির্মাণ করেছেন আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারির মতো জনপ্রিয় চলচ্চিত্র। একই দিন চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রয়াত সারা বেগম কবরীর জন্মদিন। 60-এর দশকে জনপ্রিয় এই অভিনেত্রী চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনাও করেছেন। 1964 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং সিনেমা দিয়ে অভিনয় শুরুর পর একে একে হীরামন, ময়নামতি, চোরাবালি ও সারেং বউয়ের মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন কবরী। বিনোদন জগতের এই উজ্জ্বল নক্ষত্র করোনায় আক্রান্ত হয়ে এবছরের 17 এপ্রিল মারা যান। জনপ্রিয় অভিনেতা, নির্মাতা, লেখক আফজাল হোসেনও এদিন জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশি জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয় জীবন মঞ্চ দিয়ে। 80 দশকের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন বিজ্ঞাপন চিত্র নির্মাণ পেশায় নিয়োজিত। বিনোদন অঙ্গনের গুণী উজ্জ্বল নক্ষত্রদের নিয়ে চ্যানেল আইয়ের ছিল নানা আয়োজন। গান দিয়ে শুরু অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের জনপ্রিয় গান পরিবেশন করা হয়। চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনে পরিবেশন করা হয় 3 গুণীর উপর নির্মাণ করা প্রামাণ্য চিত্র। হুমায়ুন আহমেদের গড়ে তোলা নুহাস পল্লীতে তাকে নানাভাবে স্মরণ করা হয়। হুমায়ুন আহমেদ, সারা বেগম কবরী এবং আফজাল হোসেনের মতো গুণীরা তাদের কাজের মধ্য দিয়ে বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্য। আয়োজনের শুরুতেই সেই খবর। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে পরীক্ষা নিরীক্ষার সম্ভাবনা জোরালো। একাদশে যে পরিবর্তনই আসুক না কেন, টাইগারদের লক্ষ্য একটি, 3-0 ব্যবধানে সিরিজ জয়। আদিল আহমেদ শানের রিপোর্ট। সিরিজের প্রথম ম্যাচে 155 রানের অনায়াস জয়। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে লড়াই জমালেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানের অভিজ্ঞতার কাছে 3 উইকেটে হেরে এক ম্যাচ আগেই সিরিজে আত্মসমর্পণ করেছে। 2-0-তে এগিয়ে থাকা টাইগারদের সামনে এবার জিম্বাবুয়েকে নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয়ের হাতছানি। শেষ ম্যাচে সুযোগ মিলতে পারে অপেক্ষাকৃত তরুণদের। যেহেতু আরেকটা ম্যাচ বাকি আছে, তো লাইটলি নেওয়ার কিছু নেই। প্রত্যেকটা সিরিজ এবং হোয়াইট ওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা 3-0-তে জিতবো আশাবাদী। ব্যাটে বলে সাকিব আল হাসানের ছন্দে ফেরা, তাই 22 গজের পিচে টাইগারদের জন্য সবকিছু সহজ হয়ে যাওয়া। সাকিবের সঙ্গে পার্টনারশিপ গড়ে স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান সাইফুদ্দিন। অলমোস্ট 69 রান দরকার ছিল। তো সত্যি বলতে ছোটবেলা থেকে ড্রিম ছিল ওনার সাথে খেলা এবং পার্টনারশিপ করে দল জিতানো। আমি হয়তো কয়েকটা টকশোতে আগে বলেছিলাম, বাট সুযোগটা কালকে আসছিল, তো এই জন্য স্মরণীয় করে রাখার জন্য নিজের সর্বটা দিয়ে চেষ্টা করেছি। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1টায়। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দীর্ঘদিন পর রানে ফিরে দলের জয় নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। হারারে মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের 2 উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে 96 রানের দায়িত্বশীল ইনিংসের জন্য ক্রিকেট মহলের প্রশংসা পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই ম্যাচের পারফরমেন্সে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত 12,000 রান এবং 500 উইকেট শিকার করার অনবদ্য রেকর্ড স্পর্শ করেছেন সাকিব। সাউথ আফ্রিকান লিজেন্ডারি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সঙ্গে এখন আলোকিত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। স্বস্তির বিষয় তো অবশ্যই, কারণ আমরা এটা খুব ভালো করে জানতাম ও বেশি দিন সময় নেবে না ফর্মে ফিরতে। আসলে যে ব্রেকডাউন গিয়েছে সেটা জন্য হয়তো একটু সময় বেশি নিয়েছে অন্য বারের থেকে, বাট আমরা সবাই জানতাম যে ঠিক সময় মতো সাকিব আল হাসান ফর্মে ফিরে আসবেন এবং দলকে জেতাবেন। টোকিও অলিম্পিকের সময় যতই ঘনিয়ে আসছে ততই আয়োজন নিয়ে শঙ্কার ডালপালা মেলছে। পাল্লা দিয়ে বাড়ছে গেমসে কোভিড আক্রান্তের সংখ্যাও। তবে সবকিছু জয় করে আয়োজন সফল করতে মরিয়া আয়োজক কমিটি। সোমবার নতুন করে অলিম্পিক কমিটির অফিসিয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অলিম্পিকে অংশ নিতে টোকিওতে আসা চেক প্রজাতন্ত্রের ভলিবল খেলোয়াড় অন্দ্রে পেরুসিচ করোনা পজিটিভ। শনিবার চার্টার্ড ফ্লাইটে টোকিওতে অবতরণের পর তার নমুনা পরীক্ষা করা হয়। গেমস শুরুর পর আগামী 26শে জুলাই চেকের প্রথম ম্যাচে তার কোর্টে নামার কথা থাকলেও আইসোলেশনের বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দর্শকবিহীনভাবে 23শে জুলাই সামার অলিম্পিক শুরু হয়ে 8ই আগস্ট পর্দা নামার কথা টোকিও অলিম্পিকের। দর্শক, এই ছিল আজকের স্পোর্টসে। ফিরে যাচ্ছি মেহেদির কাছে। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলার সব আপডেট দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচন ছাড়াই সরাসরি মন্ত্রিপরিষদে স্থান দেয়াকে 12 বছরের কাজের স্বীকৃতি বলে মনে করেন নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সহকর্মীদের সংবর্ধনার আয়োজনে তাই কিছুটা আবেগ আপ্লুত ছিলেন ডক্টর আলম। এনইসি সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আগের মতো একটা টিম হয়ে সরকারের জন্য কাজ করবেন তারা। যে গতিতে আমরা কাজ করছি, আরো বেশি গতিতে আমরা কাজ করতে পারবো, যেহেতু আরো আধুনিক নতুন একটি ইঞ্জিন সংযুক্ত হলো, আরো নতুন শক্তি নিয়ে, সুতরাং সেটা কাজে লাগিয়ে আমরা আরো গতি বাড়াতে পারবো এবং কাজের গভীরতা এবং ব্যক্তি উভয় দিকে এটা চোখে পড়বে আমার বিশ্বাস। এখন মঞ্চ বদল হয়েছে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর চাহিদায়। আমি নিজেও ভাবিনি যে উনি আসলে আমাকে রাখবেনই। আমি বিদায় নিতে গেলে না, আপনাকে তো ছাড়া যাবে না। বরাবর সবাই আসলে ওনার কাছে আমার সম্বন্ধে প্রশংসাই করেছেন, সচিব মহোদয়গণও করেছেন যে যখন কথা উঠেছে। তো এই কারণেই ওনার একটা ধারণা হচ্ছে যে শামসুল আলমকে রাখার দরকার। 30-এ পর আমি জানি আমার শেষ, কিন্তু আমি বিদায় নিতে চাইনি। আমি কথাটা বলিনি যে আপনারা বিদায় দেন বা আমি চলে যাব, আমি এটা প্রকাশ করিনি। জানতাম যেহেতু উনি আমাকে সরাসরি বলেছেন আপনাকে ছাড়া যাবে না, অন্তত 23 পর্যন্ত আপনি থাকেন, তারপর পরে দেখা যাবে। তো এটা বলার পরে তো আর আমি মনে করতে পারি না যে আমি চলে যাব। সেই কারণে আমি চলে যাওয়ার কোনো ভাবই আসলে ধরিনি। আমি আমি আছি ওইভাবে আমি চলেছি। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলান ইফাত অটোজ বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ওয়াকফ প্রশাসকের অনুরোধে হেফাজত নেতা মাহফুজুল হক ও মামুনুল হকের নিয়ন্ত্রণাধীন মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাটি দায়িত্ব ওয়াকফ স্টেটের কাছে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট এসে দায়িত্ব বুঝে নেন। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পাঞ্জাবে বাস ট্রাক সংঘর্ষে 30 জন নিহত হয়েছেন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকায় ইন্দুস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 74 জন। ঈদ উদযাপন করতে শ্রমিক ভর্তি বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান 29 জন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়, অন্যদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বে মাস্ক সপ্তাহ পালিত হয়েছে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ সবার মাঝে সচেতনতা বাড়াতে এই সপ্তাহটি পালন করে। গত 12 জুলাই থেকে 18 পর্যন্ত সংস্থাটি এই কার্যক্রম অব্যাহত রাখে। গ্লোবাল সংস্থা প্যান্ডেমিক অ্যাকশন নেটওয়ার্ক, আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আফ্রিকান ইউনিয়ন এবং 50টি বৈশ্বিক এবং স্থানীয় সংগঠন মাস্ক সপ্তাহ পালনে সহায়তা করেছে। গত বছর 117টি দেশে মাস্ক সপ্তাহ পালিত হয়। মাস্ক সপ্তাহ পালনের জন্য ইউনিসেফ একটি অভিনব পন্থা অবলম্বন করেছে। সংস্থার বাংলাদেশ অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে মাস্ক পরা উদ্বুদ্ধ করতে বিভিন্ন বয়সের নাগরিকদের মাস্ক পরা ছবি আপলোড করেছে। অর্থনীতি সংবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে 7.5 লাখের বেশি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড এক্সপ্লোরার মডেলের গাড়িগুলো মেরামতের জন্য এই ঘোষণা দিয়েছে মার্কিন বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। সমস্যাযুক্ত গাড়িগুলোতে অস্বাভাবিক হ্যান্ডলিং কিংবা পেছনের চাকা আঁকাবাঁকা হতে পারে এবং এতে স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ কমিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়, জানায় প্রতিষ্ঠানটি। 2013 সাল থেকে 2017 সালের এক্সপ্লোরার মডেলগুলো এর সিদ্ধান্তের আওতায় পড়বে। যাওয়া যাক ইন্ডিক্যাফ গ্লোবাল সিল্ক সিটি সংবাদে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে কোভিড-19 টিকার রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। কাউন্সিলরদের সাথে মতবিনিময় শেষে মেয়র AHM খায়রুজ্জামান লিটন জানান, টিকাদান সফল করতে 26 জুলাই থেকে নগরীর 30টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ও নির্ধারিত স্থানে বিনামূল্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাশিকের স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নুরুজ্জামান টুকু। এ পর্যায়ে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কোরবানির গরু বিক্রি নিয়ে বিপাকে পড়েছে খামারিরা। মাদারীপুর জেলায় 10টি হাট বসলেও ক্রেতা সমাগম কম। মেহেরপুরে হাট বসলেও শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন খামারি ও ব্যবসায়ী। মাদারীপুর থেকে রাহাত হুসাইন ও মেহেরপুর থেকে গোলাম মুস্তফা পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের 83টি গরু হাটে নিয়ে বিপাকে পড়েছে খামারিরা। এমন সংকট সবখানে। মাদারীপুরের 2098টি খামারের বেশিরভাগ উদ্যোক্তাই গরু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। বাধ্য হয়েই অনলাইনে বিক্রির চেষ্টা তাদের। মনে করো যে আমাদের 1,30,000 বেচা কেনা করতে হবে, তারপরে লাভ হবে, আর না হলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, চাহিদার তুলনায় এবার বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। অনলাইনে গরু বিক্রির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড উপলক্ষে আমরা অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে 6টা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা গবাদি পশু অনলাইন বিক্রয় প্রক্রিয়া অব্যাহত রেখেছি আর কি। আমাদের মাদারীপুরের যে খামারি যারা আছে, অনেক খামারি আছে এবং সেই খামারিদের সাথে যোগাযোগ করে ইতিমধ্যেই তাদের অনেক গরুর ছবি, তাদের মূল্য কত, ওজন কত, সেগুলো দেওয়া হয়েছে এবং এইভাবেই আমরা অনলাইনে বেচা কেনা হবে। মেহেরপুর হাটে গরু ছাগল রয়েছে পর্যাপ্ত, কিন্তু নেই তেমন ক্রেতা সমাগম। কোরবানি ঈদের জন্য জেলার 400টি বাণিজ্যিক খামার সহ 28,000 পারিবারিক খামারে 1,84,000 গরু ছাগল প্রস্তুত করা হয়েছে। বিক্রেতারা বলছে, 3 লাখ টাকার গরু হাটে নিয়ে এসেও 2 লাখেও বিক্রি করতে পারছে না তারা। এই 2 লাখ যে কোরবানি, এই পবিত্র কোরবানিকে লক্ষ্য করে সারা বছর পরিশ্রম করে আমরা গরু লালন পালন করে থাকি। এবছর আমার 83টা গরুর মধ্যে 60টি গরু বিক্রির মতো উপযোগী আছে। অন্যান্য ফার্মের তুলনায় আমি লাইভ ওয়েট নির্ধারণ করছি 400 টাকা কেজি। 400 টাকা বিক্রি করলেও আমাদের খরচ ওঠার সম্ভাবনা আছে, কিন্তু লাভ হবে বলে মনে হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য জোর দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। সেই সঙ্গে তাদের আহ্বান অনলাইনে গরু বিক্রির। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এ পর্যায়ে দেখবেন প্রকৃতি সংবাদ।
বাগেরহাট পিরোজপুর সড়কে লাগানো বেশিরভাগ গাছ মরে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চারাগুলো নিম্নমানের হওয়ায় রোপণের কয়েকদিনের মধ্যেই মরে গেছে। সড়ক বিভাগের দাবি, নিয়ম মেনেই গাছের চারা নির্বাচন করা হয়েছে। বাগেরহাট থেকে মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে পিরোজপুর পর্যন্ত মহাসড়কের উন্নয়নে কাটা পড়ে দুই পারের অসংখ্য গাছ। সংস্কার শেষে সড়কে নতুন করে বৃক্ষরোপণে ৭১ লাখ টাকায় কাজ পায় আবেদ মনসুর কনস্ট্রাকশন। দরপত্র অনুযায়ী প্রতি কিলোমিটার সড়কের দুই পাশে ২,০০০ বনজ ও ওষুধি গাছের চারা রোপণের কথা। তবে ২৭ কিলোমিটার সড়কের মধ্যে এখন পর্যন্ত ১০ কিলোমিটারে রোপণ করা বেশিরভাগ গাছই মরে গেছে। এই গাছগুলো শতকরা ১০০টাই হচ্ছে মৃত, তাই এগুলো গাছগুলো লাগানো হচ্ছে, না লাগানোই ভালো ছিল। দুই একটা গাছ আছে, দুই একটা চারটে খুঁটো দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে মরা। পাশে লাগাইছে আর এক পাশে নাই, আর কিছু গাছ খুঁটো লাগাতে গেছে, 2 দিন পরে আসলে ইয়াও পাবেন না। আমি জিজ্ঞেস করলাম যে এই ছোট ছোট মরা মরা গাছ লাগাইছে, কয় ওগুলো লাগানোর পরে সব গাছ যেতে হয়ে যাবে। ঠিকাদার প্রতিষ্ঠানের কেউ কথা না বললেও সড়ক বিভাগ জানিয়েছে দরপত্র অনুযায়ী কাজ চলছে। অভিযোগটা পুরোপুরি সত্য নয়। কারণটা হচ্ছে যে এটা গাছটা হার্ডেনিং করে, অর্থাৎ পাতা ঝরিয়ে তারপরে লাগানো হয়। সেই হিসাবে তারা এখন লাগাচ্ছে এবং ঠিকাদারের সাথে কন্ট্রাক্ট রয়েছে হচ্ছে যে 2 বছর মেনটেনেন্স সহকারে গাছ লাগানোর পর 2 বছর মেনটেনেন্স তো তারা করবে আর কি। সেই হিসাবে তো যদি এর ভিতরে যদি কোনো চারা যদি মারা যায় তাহলে সেটা রিপ্লেসমেন্টও তারা করবে। সড়কে নতুন করে ভালো মানের চারা রোপণ ও পরিচর্যার দাবি স্থানীয়দের। শৌমিক আহমেদ, চ্যানেল আই। জানাবো ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। ইসরায়েলের বিশেষ গোয়েন্দা নজরদারি সফটওয়্যার ব্যবহার করে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পেতে তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা সম্প্রতি ফাঁস হয়েছে। ইসরায়েল ভিত্তিক প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান NSO গ্রুপের উদ্ভাবন করা সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এ সংক্রান্ত একটি ডাটাবেস প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ৪৫টি দেশের ৫০,০০০-এরও বেশি ফোন নম্বরের একটি তালিকা রয়েছে। পেগাসাস নামে এই ভাইরাস জাতীয় সফটওয়্যারের সাহায্যে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেল হ্যাক সহ কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোনও চালু রাখা সম্ভব। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বৈধ লাইসেন্সের মাধ্যমেও পেগাসাস ব্যবহার করছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্য দিবসের চেয়ে DSE সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৬,৪০৫ পয়েন্ট দাঁড়িয়েছে। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৭২টি কোম্পানির ১,২৬৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্য দিবসের চেয়ে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত থাকে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লীলান ইফাদত বিরতি নেবার। আর বিরতির পর আরো জানিয়ে ফিরছি। ভুয়া নিয়োগপত্র তৈরি করে সরকারি চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা ও কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল মালিককে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর তেজগাঁ এলাকার মোস্ট ওয়ান্টেড প্রতারক মালিককে মণিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৪র্থ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল DIG মোহাম্মদ মোজাম্মেল হক। যখন আসতেছে, আসার পরে এই হয়তো নেগেটিভই আসছে ভেরিফিকেশন, এই নামে কেউ নাই, ওই ভেরিফিকেশন রিপোর্টটা সে নিজেই সিল সাপোর্ট দিয়ে পজিটিভ করে দিচ্ছে। তার ভাই একসময় র্যাবে অনেক আগে চাকরি করছে, এখন তো সে রিটায়ারমেন্টে আছে, অনেক আগে রিটায়ারমেন্টে চলে গেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে যদি কেউ পরিচয় দেয় এরকম, যদি আমি তো তার সে আসামি হচ্ছে এই মামলায়। দর্শক, সময় হলে আবারও অশোক লীলান ইফাদত বিরতি নেবার। আর বিরতির পর খেলার সংবাদে যা থাকছে।
এএফসি ক্লাব কাপ ফুটবলের ডি গ্রুপের দক্ষিণাঞ্চলের বাছাই পর্ব মালদ্বীপে 18 আগস্ট থেকে শুরু বসুন্ধরা কিংসের মিশন।